মামুনুর রশিদ। প্রথম দৃশ্য, গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সোমেন, সাবু ও আরজু। সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে। বেশ তাড়া তাদের। একসময় হঠাৎ থেমে যায় আরজু। ওরা আরজুকে ফেলেই চলে যায়। আরজুর ব্যথা পায়। সাবু ফিরে আসে। সাবু, কি হলো আবার? আরজু, আমি যে আর হাঁটতে পারছি না। সাবু, রোজ রোজ তোর জন্য আমি স্যারের বকুনি খেতে পারবো না। আরজু, ঠিক আছে তোরা যা, আমি একাই এক্ষুনি যাব। সাবু, থাক তাহলে। চলে যায় সাবু। আরজু বসে পড়ে। এই সময়ই ওই পথ দিয়ে যাচ্ছিল এক আইসক্রিমওয়ালা। আইসক্রিমওয়ালা, আইসক্রিম, আইসক্রিম চাই আইসক্রিম। কি হলো আরজু মিয়া, তুমি এখানে বসে কি করছো? আরজু, কিছু না। আইসক্রিমওয়ালা, স্কুলে যাবে না? আরজু, না। আইসক্রিমওয়ালা, স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ। আমিও খুব স্কুল ফাঁকি দিতাম। আমার অবস্থা দেখো। যদি লেখাপড়াটা করতাম তাহলে কি আর আইসক্রিম ফেরি করতে হতো? যাও স্কুলে যাও। চাই আইসক্রিম, আইসক্রিম। আরজু, ভাই শোনো, তুমি কোন দিকে যাচ্ছ? আইসক্রিমওয়ালা, আমি তো যাব ওই বাজারের দিকে। আরজু, আজ স্কুলের দিকে যাবে না? আইসক্রিম খাবো, টিফিন পিরিয়ডের সময়ে। আইসক্রিমওয়ালা, ক্লাস যখন চলে তখন তো আর আইসক্রিম বিক্রি হয় না। আমার বাজারের সময় চলে যায়। চাই আইসক্রিম। আইসক্রিমওয়ালা চলে যায়। হাওয়াই মিঠাইওয়ালার প্রবেশ। আরজু, ভাই শোনো। হাওয়াই মিঠাইওয়ালা, শুধু শুধু ডাকছ কেন? এভাবে সময় নষ্ট হলে আমার হাওয়াই মিঠাই যে শূন্যে মিলিয়ে যাবে। আরজু, তোমার হাওয়াই মিঠাই কি মেঘের মতো যে মেঘ জমছে আর শূন্যে মিলিয়ে যাচ্ছে? হাওয়াই মিঠাওয়ালা, হ্যাঁ, মেঘের চাইতেও অনেক হালকা, তাই তো মিলিয়ে যায়। যাই চাই হাওয়াই মিঠাই, চলে যায়। আরজু, এখন আমি কি করব? বাড়ি গেলে বাবা বলবে স্কুলে ফাঁকি দেওয়ার মতলব। স্কুলে গেলে স্যার বলবে দাঁড়িয়ে থাকো। আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না। এখন কি হবে? দ্বিতীয় দৃশ্য, টিফিনের ঘণ্টা বাজে। সোমেন, সাবু ও আর ওর ছেলেমেয়ে টিফিন পিরিয়ডে বেরিয়ে আসছে। তারা খেলছে। এই সময়ে আসেন লতিফ স্যার। লতিফ স্যার, এই সাবু, এদিকে শোনো। আচ্ছা, আরজুকে দেখছি না যে। সাবু, স্যার মাঝপথে এসে আরজু বলল তোরা যা। এরকম মাঝে মাঝেই করে আরজু। লতিফ স্যার, কিন্তু কেন করে? সাবু, এমনিই। লতিফ স্যার, এমনিই মানে? ইচ্ছে করে, নাকি কোনো সমস্যা আছে ওর? সাবু, জানি না স্যার। লতিফ স্যার, আচ্ছা, এই যে সোমেন, এদিকে শোনো, তোমার কি মনে হয় আরজু কি ইচ্ছে করেই স্কুল কামাই করছে? সোমেন, স্যার, ওর যে কি হয়, হঠাৎ করে বলে আমি আর যেতে পারছি না। তোরা দাঁড়া। তখন ওয়ার্নিং বেল বেজে গেছে। আর কি দাঁড়াতে পারি? তাই তো চলে আসি। সেটাই ভালো না স্যার? লতিফ স্যার, কোথায় যেন একটা সমস্যা মনে হচ্ছে। মিঠু, স্যার, ওই ছেলেটার সাথে আমারও দেখা হয়েছে। লতিফ স্যার, কোথায়? মিঠু, ওই যে পলাশতলির আমবাগানের ওখানে বসে আছে। আমার সাথে নানান কথা। লতিফ স্যার, নানা কথা? তাহলে স্কুলে এলো না কেন? মিঠু, একসময় বলল তুমি কি স্কুলের দিকে যাবে? আমি বললাম না, এখন বাজারে যাব। তারপর টিফিন পিরিয়ডের দিকে স্কুলের দিকে যাব। লতিফ স্যার, তাহলে তো খুবই চিন্তার কথা। আচ্ছা, ওই আমবাগানে কি এখনো আছে? সোমেন, মনে হয় এতক্ষণে বাড়ি চলে গেছে। লতিফ স্যার, তোমরা চলো তো। সাবু, স্যার, ওদের চোখে মুখে অনিচ্ছা। হাওয়াই মিঠাইওয়ালা হেঁকে চলছে হাওয়াই মিঠাই। লতিফ স্যার ওদের দুইজনকে নিয়েই রওয়ানা দেন। তৃতীয় দৃশ্য, আমবাগান। অসহায় আরজু বসে আছে। একা সে উঠে দাঁড়ায়। একটা পাখি ডাকছে। তাকে অনুসরণ করার চেষ্টা করছে সে। আরজু, পাখি, একটু নিচে নামো না।
তোমার সাথে কথা কই। আমাকে স্কুলে নিয়ে যাবে? সাবু, সোমেন ওরা কেউ নিয়ে গেল না। তুমি নিয়ে যাও না। তোমার ডানায় ভর করে চলে যাব। কি হলো? নেমে গেলে কেন? মেঘ আমায় নিয়ে যাও না। তোমার কোলে বসে চলে যাব স্কুলে। কি বলছো? ভিজে যাব? ভিজলাম। আবার শুকিয়ে যাব তবুও তো স্যার বুঝবেন। ছোট পাখি চন্দনা, এই যে শালিক আমাকে দেখতে পাচ্ছ না? আমি একলা বসে আছি। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার সাথে কথা বলো না। চন্দনা আমায় নিল না। মেঘ আমায় নিল না। শালিক আমার সাথে কথা বলে না। আরজু কাঁদতে থাকে। হঠাৎ উপস্থিত হয় লতিফ স্যার। লতিফ স্যার, আরজু, তুমি কাঁদছ কেন? তোমার কি হয়েছে? তুমি স্কুলে যাওনি কেন? সোমেন, কাঁদিস কেন? স্যারকে বল না। আরজু কাঁদছেই। লতিফ স্যার, কোনো ভয় নেই, বল। আরজু, স্যার, আমি বেশি দূর হাঁটতে পারি না। পা দুটো অবশ হয়ে আসে। লতিফ স্যার, তোমার বাবা মাকে বলনি কেন? আরজু, বলেছি, বাবা বলেন হাঁটাহাঁটি করলেই ঠিক হয়ে যাবে। লতিফ স্যার, তোমার পা দুটো দেখি, এ তো রোগ, তোমার পা চিকন হয়ে গেছে। আরজু, মা জানে। সেই ছোটবেলায় কি যেন অসুখ হয়েছিল, সেই থেকেই পাটা চিকন। মা বোঝে কিন্তু কাঁদে শুধু। লতিফ স্যার, তোমরা খেয়াল করনি? সোমেন, না স্যার। লতিফ স্যার, তোমাদের বন্ধু না? সোমেন, জি স্যার। লতিফ স্যার, তোমার যদি এরকম হতো? সোমেন, আমরা বুঝতে পারিনি স্যার। এরকম বুঝলে আমরা দুজনে ধরে এইভাবে নিয়ে যেতাম। দুজনেই কাঁধে হাত দিয়ে ওকে তুলে ফেলে। লতিফ স্যার, বলো স্কুলে যাবে নাকি বাড়ি যাবে? আরজু, স্কুলে স্যার। ওদের কাঁধে হাত তুলে আরজু স্কুলে যায়। লতিফ স্যার, চলো দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কি করতে পারি। শব্দার্থ ও টিকা। সেই ছেলেটি নামক এই লেখাটি একটি নাটিকা। এটি এই বইয়ের আর সব লেখার মতো নয়। এতে কয়েকজন বিশেষ বিশেষ জায়গায় থেকে নিজেদের মধ্যে কথা বলছে। এই ধরনের রচনা কেবল পড়ার জন্য নয়। এগুলো মঞ্চে অভিনয় করে লোককে দেখানো হয়। এই ধরনের লেখা আকারে বড় হলে তাকে বলে নাটক। দৃশ্য। নাটক বা নাটিকায় বিষয়গুলোকে ঘটনাস্থল অনুসারে ভাগ করে নেওয়া হয়। একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয়। সেই ছেলেটি নাটিকার ৩টি ঘটনাস্থলকে ৩টি দৃশ্যে ভাগ করে দেখানো হয়েছে। প্রথম দৃশ্য গ্রামের পাশের রাস্তা। দ্বিতীয় দৃশ্য সাবু, আরজুদের স্কুল। তৃতীয় দৃশ্য আমবাগান। মতলব, উদ্দেশ্য বা ফন্দি। পাঠের উদ্দেশ্য: বিশেষ চাহিদাসম্পন্ন, শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি। পাঠ পরিচিতি। নাট্যকার মামুনুর রশিদ রচিত সেই ছেলেটি একটি নাটিকা। নাটিকাটিতে একটি বিশেষ চাহিদাসম্পন্ন, শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিত শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। একই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়দের মমত্ববোধ। আরজু, সোমেন ও সাবু ৩ বন্ধু একই স্কুলে একই শ্রেণীতে পড়ে। কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে আরজুর খুব কষ্ট হয়। মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে। বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না। কখনো কখনো বসে পড়ে। বন্ধুরা আরজুর জন্যে আস্তে আস্তে হাঁটে। তাতে স্কুলে যেতে দেরি হয়ে যায় এবং ওরা শিক্ষকের কাছে বকুনি খায়। আরজু ছোটবেলায় ভীষণ অসুখে পড়েছিল। তাতে তার পা সরু হয়ে যায়। কিন্তু আরজু জানে না কেন তার পা অবশ হয়ে আসে। তার মা জানেন আরজুর অসুখের কথা। তিনি কাঁদেন। একদিন স্কুলে যাওয়ার পথে পা অবশ হয়ে গেলে আরজু বন্ধুদের স্কুলে চলে যেতে বলে। সে রাস্তার পাশে বসে থাকে। আইসক্রিমওয়ালা আসে। হাওয়াই মিঠাইওয়ালা আসে। সে তাদের সাথে কথা বলে। তারা চলে যায়। আরজু ভাবে পাখি কিংবা মেঘ তাকে যদি উড়িয়ে নিয়ে স্কুলে দিয়ে যেত।
এদিকে শিক্ষক লতিফ স্যার আরজুকে ক্লাসে না দেখে সোমেনদের কাছ থেকে ঘটনাটি জেনে সোমেনদের সঙ্গে নিয়ে আরজুর খোঁজে রওয়ানা হন। আরজুকে দেখে তিনি বুঝতে পারেন যে আরজুর পা অবশ হয়ে আসা একটা রোগ। তখন লতিফ স্যারের কথায় সোমেনদের মনে সহানুভূতি জাগে। তাদের সহায়তায় আরজু স্কুলে যায়। লেখক পরিচিতি: মামুনুর রশিদ বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও নির্দেশক। তিনি 1948 খ্রিস্টাব্দে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য নাটক হল ওরা কদম আলী, ওরা আছে বলেই, ইবলিশ, গিনিপিগ ইত্যাদি। নাটিকার সংক্ষিপ্তসার: সংক্ষেপে, সেই ছেলেটি নাটিকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আরজুর প্রতি সমাজ ও বন্ধুদের অবহেলা, অজ্ঞতা এবং শেষে সহানুভূতির প্রকাশ দেখানো হয়েছে। শারীরিক সমস্যার কারণে আরজু স্কুলে যেতে কষ্ট পায়। শুরুতে বন্ধুরা বিষয়টি না বুঝলেও শিক্ষক লতিফ স্যারের মানবিক ভূমিকার মাধ্যমে সবাই সত্যটা বুঝতে পারে। শেষ পর্যন্ত বন্ধুরা সহযোগিতা করে এবং আরজু স্কুলে যায়। দৃশ্যভিত্তিক মূল কথা: প্রথম দৃশ্য, আরজুর পা ব্যথা, সে আর হাঁটতে পারে না। বন্ধুরা তারা ও বকুনির ভয়ে চলে যায়। আইসক্রিমওয়ালা ও হাওয়াই মিঠাইওয়ালার সাথে সংলাপ। আরজুর একাকিত্ব ও অসহায়তা ফুটে ওঠে। দ্বিতীয় দৃশ্য, টিফিন পিরিয়ড। লতিফ স্যার আরজুর অনুপস্থিতি টের পান। শিক্ষক সন্দেহ করেন আরজু ইচ্ছে করে স্কুল ফাঁকি দিচ্ছে না। অনুসন্ধানের সিদ্ধান্ত। তৃতীয় দৃশ্য, আমবাগানে আরজুর কল্পনা ও কান্না। পাখি মেঘের সাথে কথা, মানসিক যন্ত্রণা। লতিফ স্যারের আগমন, রোগের সত্য উদ্ঘাটন। বন্ধুরা সহানুভূতিশীল হয়। সবাই মিলে আরজুকে স্কুলে নিয়ে যায়। চরিত্র বিশ্লেষণ: খুব গুরুত্বপূর্ণ। আরজু বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, সংবেদনশীল, কল্পনাপ্রবণ, অবহেলার শিকার। লতিফ স্যার মানবিক, দায়িত্বশীল শিক্ষক, সহানুভূতির প্রতীক। সমস্যার গভীরে যান। সোমেন ও সাবু শুরুতে উদাসীন, পরে ভুল বুঝতে পারে, বন্ধুত্বের প্রকৃত অর্থ শেখে। পাঠের মূলভাব: শিক্ষা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ। বাহ্যিক আচরণ দেখে কাউকে বিচার না করা। শিক্ষক ও সমাজের মানবিক ভূমিকার গুরুত্ব। বন্ধুত্ব মানে শুধু সাথে চলা নয়, বোঝা ও সাহায্য করা। পরীক্ষায় লেখার মতো 5টি পয়েন্ট। নাটিকাটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জীবন সংগ্রাম তুলে ধরে। আরজুর শারীরিক কষ্ট তার মানসিক যন্ত্রণাকে বাড়িয়ে দেয়। সমাজের অজ্ঞতা সমস্যাকে গভীর করে। লতিফ স্যার মানবিক শিক্ষকের আদর্শ। সহানুভূতি বদলে দিতে পারে মানুষের আচরণ। এক লাইনের স্মার্ট মন্তব্য: সহানুভূতি না থাকলে বন্ধুত্বও পঙ্গু হয়ে যায়। এই সত্যটাই সেই ছেলেটি নাটিকার মূল কথা। কর্ম অনুশীলন: 1. বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার তৈরি করে র্যালির আয়োজন করো। শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। কর্ম অনুশীলন: র্যালির আয়োজন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের শ্রেণীর সকল শিক্ষার্থী মিলে একটি র্যালির আয়োজন করা হল। র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পোস্টার, প্ল্যাকার্ডে ব্যবহৃত স্লোগান: বিশেষ চাহিদা দুর্বলতা নয়, এটি আলাদা শক্তি। সহানুভূতিই পারে বদলাতে একটি জীবন। সব শিশু সমান, সুযোগ দিন। হাসি, ভালোবাসা ও সহমর্মিতাই আসল শিক্ষা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও আমাদেরই অংশ। ব্যানারের মূল বক্তব্য: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ গড়ে তুলুন। র্যালির কার্যক্রম:
র্যালি চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে এবং পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। শিক্ষকরা র্যালির তত্ত্বাবধান করেন এবং শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন। র্যালির ফলাফল। এই র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়। শিক্ষার্থীরাও বাস্তব জীবনে এসব শিশুদের পাশে দাঁড়ানোর মানসিকতা অর্জন করে। উপসংহার: এই কর্মসূচি আমাদের শেখায়, মানবিকতাই মানুষের সবচেয়ে বড় গুণ। ২. নাটিকাটি অভিনয় করে প্রদর্শনের ব্যবস্থা কর। শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। কর্ম অনুশীলন, নাটিকা অভিনয় ও প্রদর্শন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ ও সহানুভূতি সৃষ্টি করার লক্ষ্যে আমাদের শ্রেণীর সকল শিক্ষার্থী মিলে মামুনুর রশিদের রচিত সেই ছেলেটি নাটিকাটি অভিনয়ের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করি। প্রস্তুতি পর্ব। শিক্ষকদের তত্ত্বাবধানে নাটিকাটির চরিত্র অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে ভূমিকা বণ্টন করা হয়। আরজু, লতিফ স্যার, সোমেন, সাবু। আইসক্রিমওয়ালা ও হাওয়াই মিঠাইওয়ালার চরিত্রগুলো নির্ধারণ করা হয়। সংলাপ অনুশীলন ও মঞ্চে চলাফেরার মহড়া দেওয়া হয়। মঞ্চসজ্জা ও পরিবেশ। মঞ্চে গ্রামের রাস্তা, আমবাগান ও বিদ্যালয়ের পরিবেশ ফুটিয়ে তোলার জন্য সহজ মঞ্চসজ্জা করা হয়। প্রয়োজনীয় পোশাক ও উপকরণ ব্যবহার করে নাটিকাটিকে জীবন্ত করে তোলা হয়। অভিনয় প্রদর্শন। নির্ধারিত দিনে বিদ্যালয়ের মিলনায়তনে নাটিকাটি মঞ্চস্থ করা হয়। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে নাটিকাটি উপভোগ করে। আরজুর কষ্ট, একাকিত্ব ও লতিফ স্যারের মানবিক ভূমিকা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে। ফলাফল ও শিক্ষা। এই নাটিকা অভিনয়ের মাধ্যমে শিক্ষার্থীরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহমর্মিতা, মানবিকতা ও দায়িত্ববোধের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হয়। উপসংহার: নাটিকা অভিনয় আমাদের শিখিয়েছে, ভালোবাসা ও সহানুভূতিই পারে একটি জীবন বদলে দিতে। নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন। ১. সেই ছেলেটি নাটিকায় দৃশ্য সংখ্যা কয়টি? খ. ৩টি। ২. আরজু তার বন্ধুদের সাথে স্কুলে যেতে যেতে বসে পড়ে কেন? ঘ. রোগের কারণে সে হাঁটতে পারে না। ৩. মা বোঝে কিন্তু কাঁদে কারণ। ঘ. ছেলের এই অবস্থায় তিনি অসহায়। উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। রেবেকা কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখে। একদিন সে লক্ষ্য করল দূরের ঝাপসা জিনিস অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক পুরো অন্ধকার। মাকে জানালে তিনি বললেন চোখে পানি দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু তা হয়নি, বরং অবস্থা আরও খারাপ হচ্ছে। ৪. উদ্দীপকের রেবেকার সাথে সেই ছেলেটি নাটিকার আরজুর সাদৃশ্য আছে। গ. প্রতিবন্ধকতায় দুজনেরই শারীরিক সমস্যা আছে, যা তাদের স্বাভাবিক চলাফেরা, দেখায় বাধা সৃষ্টি করছে। ৫. সেই ছেলেটি নাটিকা অনুযায়ী রেবেকার প্রয়োজন। আই. মাতা পিতার সহানুভূতি। ই. সমাজের সহানুভূতি। ই. স্বাস্থ্য সম্পর্কিত ধারণা। নিচের কোনটি সঠিক? ঘ. আই, ই ও ই। সৃজনশীল প্রশ্ন। ১. আবিদ স্যার সপ্তম শ্রেণীর ছাত্র রওশনের কাছে তার স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চাইলে সে কিছু না বলে চুপ থাকে। শ্রেণীর অন্য শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা প্রায় একযোগে বলে স্যার, রওশন প্রায়ই স্কুল কামাই করে। শিক্ষক রওশনকে বলেন আর কামাই করবে? কোনো উত্তর দেয় না রওশন। পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেঝে খুঁড়তে থাকে। উত্তর না পেয়ে শিক্ষক রওশনকে অনেক বকা দেন। কয়েকদিন পর রওশনের বাবা আবিদ স্যারকে বলেন স্যার, রওশনের স্নায়ু রোগ আছে। নিয়মিত স্কুল করলে ওর অসুখটা বেড়ে যায়। বকাঝকা করলে ওর স্কুলে আসা বন্ধ হয়ে যাবে। ক. মিঠু আরজুকে কোথায় বসে থাকতে দেখেছে? উত্তর:
মিঠু আরজুকে পলাশতলির আমবাগানে বসে থাকতে দেখেছে। আইসক্রিমওয়ালা আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করল কেন? বুঝিয়ে লেখো। উত্তর, আইসক্রিমওয়ালা আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করেছিল কারণ সে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিল যে পড়াশোনা না করলে ভবিষ্যতে কষ্ট করতে হয়। সে নিজে স্কুল ফাঁকি দিত বলে আজ তাকে আইসক্রিম ফেরি করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তাই আরজু যেন লেখাপড়া চালিয়ে যায় এবং ভবিষ্যতে এমন কষ্টের জীবন না পায়, এই উপলব্ধি থেকেই আইসক্রিমওয়ালা তাকে স্কুলে যেতে উৎসাহ দেয়। রৌশন ও আরজুর মধ্যকার সাদৃশ্য ব্যাখ্যা করো। উত্তর, রৌশন ও সেই ছেলেটি, নাটিকার আরজু, উভয়ের মধ্যেই স্পষ্ট সাদৃশ্য লক্ষ্য করা যায়। দুজনেই শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত স্কুলে উপস্থিত থাকতে পারে না। রৌশনের ক্ষেত্রে স্নায়ু রোগ এবং আরজুর ক্ষেত্রে পায়ের রোগ তাদের স্বাভাবিকভাবে স্কুলে যাতায়াত ও পড়াশোনায় বাধা সৃষ্টি করে। এছাড়া দুজনেই নিজেদের সমস্যার কথা ঠিকভাবে প্রকাশ করতে পারে না। ফলে শিক্ষক ও সহপাঠীরা শুরুতে তাদের ইচ্ছাকৃত স্কুল ফাঁকি দেওয়ার ভুল ধারণা পোষণ করে। এই ভুল বোঝাবুঝির কারণে তারা মানসিক কষ্টের শিকার হয়। পরিশেষে বলা যায়, রৌশন ও আরজু উভয়ই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, যাদের প্রয়োজন সহানুভূতিশীল আচরণ, বোঝাপড়া ও মানবিক দৃষ্টিভঙ্গি। আবিদ স্যারের বিচার কাজটি লতিফ স্যারের তুলনায় কতটুকু যৌক্তিক হয়েছে, তা মূল্যায়ন করো। উত্তর, আবিদ স্যারের বিচার কাজটি লতিফ স্যারের তুলনায় কম যৌক্তিক ও কম মানবিক হয়েছে। আবিদ স্যার রৌশনের কথা না শুনে এবং তার শারীরিক সমস্যার বিষয়টি না জেনে সহপাঠীদের কথার ওপর নির্ভর করে তাকে বকাঝকা করেন। এতে রৌশনের মানসিক কষ্ট বৃদ্ধি পায় এবং তার স্কুলবিমুখ হওয়ার আশঙ্কা তৈরি হয়। অর্থাৎ আবিদ স্যার পরিস্থিতির গভীরে না গিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন, যা একজন আদর্শ শিক্ষকের আচরণ নয়। অন্যদিকে লতিফ স্যার আরজুকে ক্লাসে না দেখে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। তিনি আগে সহপাঠীদের কাছ থেকে তথ্য নেন, পরে নিজে আরজুর কাছে গিয়ে তার সমস্যার কারণ জানার চেষ্টা করেন। আরজুর শারীরিক অসুস্থতা বুঝে তিনি সহানুভূতিশীল আচরণ করেন এবং চিকিৎসার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। এতে আরজু মানসিকভাবে সাহস পায় এবং স্কুলে ফিরতে আগ্রহী হয়। সুতরাং বলা যায়, লতিফ স্যারের বিচার ছিল যুক্তিসঙ্গত, মানবিক ও দায়িত্বশীল, আর আবিদ স্যারের বিচার ছিল অপর্যাপ্ত ও অযৌক্তিক। একজন শিক্ষকের উচিত লতিফ স্যারের মতো ধৈর্য, সহানুভূতি ও বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা।